মেঘ ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক, মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6টা থেকে 10টা পর্যন্ত গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারা জীবন, ধুধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বোধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছা মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা আর তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সব সময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও 2জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে, টাওয়াল দিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চটজলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নির দৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। আমত্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের যেন মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপদমস্তক দেখল একবার। কালো জামাতে যাকে অস্ফুরায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কয়েকবার অন্ধকার বিদিশার নেশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময় নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে। সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে।